ওকে, তো আমরা আজকে আমরা পড়বো হলো হাইপোথিসিস টেস্টিং। তো হাইপোথিসিসে তোমাদেরকে কিছু ম্যাটেরিয়াল পাঠিয়েছি। হ্যাঁ, তার আগে ওই ম্যাটেরিয়ালটা যাওয়ার আগে আমরা একটু কথা বলে নেই যে হোয়াট ইজ হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিস টেস্টিংটা একটা স্ট্যাটিস্টিক্স এর খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। হাইপোথিসিস, হ্যাঁ, হোয়াট ইজ হাইপোথিসিস সেটা আগে বলি, তারপরে আমরা হাইপোথিসিস টেস্টিং এ যাই। হাইপোথিসিস জিনিসটা হলো any belief, any question that has got a likelihood that it may or may not be true. মানে যে জিনিসটা ইউনিভার্সাল ট্রু সেটা কোনো হাইপোথিসিস না। যেমন মানুষ মাত্রই মরিবে, এটা কিন্তু হাইপোথিসিস না। হ্যাঁ, এখন একজন মানুষ কি 5 বছরের মধ্যে মরবে, নাকি 10 বছরের মধ্যে মরবে, নাকি 2 বছরের মধ্যে মরবে, দ্যাট ইজ এ হাইপোথিসিস। সেই মানুষটা কে? অর্ডিনারি মানুষ হলে বলা খুব ডিফিকাল্ট, বাট লেটস সে হি হ্যাজ গট এ ক্যান্সার। এখন দেখতে হবে তার কি ক্যান্সার হয়েছে, তার ক্যান্সারের কোন স্টেজে আছে। সো এই ধরনের ক্যান্সারে এই ধরনের স্টেজে অনেক মানুষ থাকে। উই ক্যান গো ফর ডেটা কালেকশন or collecting information from available sources, অথবা প্রাইমারি কালেকশনও করতে পারি। একটা ক্যান্সার হসপিটালে গেলাম, যে সেখানে পেশেন্টদের লাস্ট যে সমস্ত পেশেন্ট মারা গেছে তাদের কি ধরনের ক্যান্সার ছিল, কি কি, সো আমরা কি কি আন্ডারলাইং কন্ডিশন ছিল, উই ক্যান কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্যাট এন্ড দেন উই ক্যান জেনারেট এ প্রবাবিলিটি যে এই লোকটা কত দিনের মধ্যে মারা যেতে পারে। মানে তারা কবে মারা গিয়েছে, ক্যান্সার ডিটেকশনের পরে বা ট্রিটমেন্টের পরে থেকে কত দিনে মারা গিয়েছে। লাইক লেটস সে যেটা নিয়ে একটা মুভি হয়েছে, ক্যান্সারের কথা বললাম ওইটাই বলার জন্য, যে একটা মুভি হয়েছে ওই যে থ্রোট ক্যান্সার নিয়ে। মুভিটার নাম হলো কি যেন, সেদিনই তো দেখলাম, কণ্ঠ। তো থ্রোট ক্যান্সার হলে যেটা হয় ল্যারিঞ্জেক্টমি, এই ল্যারিংস যেটা এখানে, মানে যেটার কাজ হলো আমাদের নাক আর মুখকে আলাদা করা, এই পুরা এটা অর্গানটা ফেলে দেওয়া হয়। তো ফেলে দেওয়ার পরে যেটা হয় যে তার 3টা জিনিস বদলায় যায় রোগীর। এক হলো যে তার ব্রিদিংটা, নাক দিয়ে আর ব্রিদিং করতে পারবে না, গলায় একটা ফুটা করে দেওয়া হয়, এখান থেকে ব্রিদিং হবে। 2 নম্বর যেটা হয় যে যেহেতু খাদ্যনালীটা একদম ডাইরেক্ট হয়ে যায়, সো আমরা যেভাবে ঢোকটা গিলি গলার মধ্যে প্রসাদ দিয়ে, সেইভাবে তারা ঢোকটা গিলতে পারে না, তাদেরকে ঢোক গেলাটা শিখতে হয়। মুখের মধ্যে খাবারটা চাবানোর পরে চাপ দিয়ে ডিফারেন্টলি আর কি ঢোকটা, সো এটা তাদের শিখতে হয়। দুইটাই খুব কঠিন না এবং খুব বড় না, এটা শিখে নেওয়া যায়। আর 3 নম্বর যেটা হয় যে তাদের কথা নিতে পাবে না, কি স্মেল না, স্মেল পাবে না, নাক তো অফ, নাকের কোনো কাজই নাই আর। আচ্ছা, স্মেল নাই, নাকটা একটা শো হয়ে যায় আর কি। আচ্ছা, আর 3 নম্বর যেটা হয়, যেটা সবচেয়ে কঠিন, যে তাদের কণ্ঠনালী যেহেতু থাকে না, কথা বলতে পারে না, তাদেরকে নতুন করে কথা বলা শিখতে হয়। দেয়ার আর 3 মেথডস, 3 ভাবে তারা শিখতে পারে। তো যেটাতে একটু সময় লাগে। এখন কথা হলো সবগুলা করে লাভটা কি, এই রোগী কতদিন বাঁচবে? এভারেজ এরা বাঁচে হলো 23 মান্থস। 23 মান্থস মানে একটা অপারেশনের পরে 23 মাস এভারেজ। 23 মাস মানে যে সবাই 23 মাস বাঁচবে তা কিন্তু না। এভারেজের তো কিন্তু একটা আছে, যে এভারেজের একটা ইন্টারপ্রিটেশন আছে। এভারেজ 23 মাস মানে কেউ 5 বছরও বাঁচতে পারে, কেউ 1 বছরও বাঁচতে পারে। সো একটা ইফ উই টেক এ পপুলেশন, সেই পপুলেশন। এখন তবে কারা বেশি দিন বাঁচবে আর কারা কম দিন বাঁচবে তার একটা আছে, ডিফারেন্স আছে। দেয়ার আর সার্টেন আন্ডারলাইং কন্ডিশন যেগুলা অ্যাভেলেবল থাকলে, যেমন কোমরবিডিটি আছে, এরকম ডিজিজ যদি 2টা বা তার কম থাকে তাহলে তাদের বাঁচার সম্ভাবনা বেশি। যাদের হার্টের প্রবলেম আছে তাদের বাঁচার সম্ভাবনা কম। যাদের কোমরবিডিটি যত বেশি তাদের বাঁচার সম্ভাবনা তত কম। যাদের থার্ড স্টেজ বা তার আগে ডিটেক্টেড হয়েছে তারা বেশি দিন বাঁচবে। যারা থার্ড স্টেজ পার হয়ে যাওয়ার পরে করেছে তাদের মানে বাঁচার সম্ভাবনা, মানে ডিউরেশনটা কম। সো এই যে এগুলা দিয়ে, এখন তুমি র্যান্ডমলি তোমার কাছে একটা পেশেন্ট এলো যে আমি এরকম ল্যারিঞ্জেক্টমি করতে চাচ্ছি, বা তুমি জানলা, এখন তাকে কি তুমি রিকমেন্ড করবা কি করবা না? না করলে কি হবে, না করলে সে কতদিন বাঁচবে, সেটাও কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স আছে। থ্রোট ক্যান্সার, নো ট্রিটমেন্ট, অনলি এই নো অপারেটিভ ট্রিটমেন্ট, অনলি কেমোথেরাপি, তাতে কতদিন বাঁচবে? তাতে যদি দেখা গেল যে সে 2 বছর বাঁচবে, আর ল্যারিঞ্জেক্টমি করার পরে সে 2.5 বছর বাঁচবে। সো হি ক্যান বি গিভেন এন অপশন যে তুমি কি এই ঝামেলার মধ্যে যে 2.5 বছর বাঁচতে চাও, নাকি
পিসফুলি ওষুধপত্র খাবা এবং 2 বছর বাঁচতে চাও। তো এই যে এইগুলাই হলো হাইপোথিসিস যে মানে আমি একটা জিনিস জানি না, আই গো টু the world, collect information, data, and based on which I come up with a decision option যে what is to be done, what can be done. ওকে, আদারওয়াইজ কি হইতো, আমরা কিন্তু একটা পেশেন্টের একদম ব্লাইন্ডলি চলে যেতাম যে তাকে অপারেশন করব কি করব না, কোনো আমার এই যে কি বলে এটাকে ওজন করার ট্রেড অফ এর কোনো সুযোগ থাকতো না। একটা অপারেশন এইগুলাতে তো অনেক এক্সপেন্ডিচারও আছে, খরচের ব্যাপার, অনেক সাইকোলজিক্যাল এর ব্যাপার। তো এখন পেশেন্ট যদি বলে যে আমি ঠিক আছে 2 বছর বাঁচলে আমার চলবে, ওষুধপত্র খেয়েই থাকি। এবং দেয়ার আর পেশেন্ট যে যারা এরকম ধরো আই নো যে প্রোস্টেট ক্যান্সারের একজন পেশেন্ট যার এমন টার্মিনাল স্টেজে ছিল, যাকে মোটামুটি বলছে যে 6 মাসের মধ্যে মারা যাবে, সেই রোগী কিন্তু কোনো কিছু না করে 5 বছর বেঁচে ছিল। এরকমও হয়েছে, বিকজ হি থট যে আমার এই অবস্থায় অপারেশন করে এটি করে আমি কি হবে 2 বছর বাঁচবো, 2 বছর কষ্ট করে বাঁচাচ্ছে, 6 মাস পরে মরে গেলেই মরে যাই, এরকম হি থট দ্যাট, বাট দেন হি সার্ভাইভ ফর 5 ইয়ার্স উইদাউট এনি অপারেশন এন্ড এনি ইন্টারফেয়ারেন্স। এরকম আছে, এরকম আছে। সবসময় যে অপারেট করলেই বেস্ট হবে নট নেসেসারিলি আর কি, সব ওষুধেই। হ্যাঁ, অপারেশন করলে কিছু উন্নতি হয়, বাট সেটাও দেখতে হয় যে, তো হাইপোথিসিস টেস্টিং হলো ওরকম যে when we do not know about something, so and but we have a question or we have an assumption. ওকে, সো আমরা যখন প্রবলেম গুলা দেখবো তখন এই হোয়াট ক্যান বি দোজ অ্যাজাম্পশন সেগুলা আমরা সেগুলার এক্সাম্পল। হঠাৎ নেট চলে গেছিল, এখন আবার এসছে, শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। মাঝে হঠাৎ একটু নেট চলে গেছিল। আচ্ছা, হাইপোথিসিস টেস্টিং এর জন্য আমাদের কয়েকটা ইনফরমেশন দরকার। তার মধ্যে প্রথমটা হলো যে প্রথমটা যেটা সেটা, আচ্ছা স্ক্রিন শেয়ার করি তাহলে এখান থেকে আসবে। কই হলো, ইয়ে করে আসতে হবে, একটু এক সেকেন্ড। রেকর্ডিংটা কি আবার বন্ধ হয়ে গেল নাকি? রেকর্ড না, রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাদের কিছু হাইপোথিসিস টেস্টিং এর সময় কিছু ডিসিশন আমাদের নিতে হয়, যার মধ্যে একটা হলো যে মানে ডিসিশনটা পরে, তার আগে বলে নেই যে টাইপ 1 টাইপ 2 এরর বলে দুই ধরনের এরর একটা হাইপোথিসিস টেস্টিং এর মধ্যে ঢুকে যেতে পারে। টাইপ, এইটা হলো যে কারণ হলো এইটা কেন যায়, কারণ হলো যে আমরা তো আর পপুলেশন ইনফরমেশন পাবো না। আমার হাইপোথিসিসটা থাকবে অন পপুলেশন hypothesis, যেটা the hypothesis will be applicable for the entire population, but I cannot go to entire population for the answer to that hypothesis. I mean, if I want to go to entire population, কি হবে যে I will take so much of time, by the time I reach the whole population আমার findings will expire. So যে কারণে আমরা করি কি, আমরা we go for a sample. এখন স্যাম্পল মানেই হলো যে স্যাম্পল cannot be 100% population, একটা পপুলেশনের 100% আমি এখানে পাবো না। স্যাম্পল মানে হলো দেয়ার ইজ এ উইল বি সাম এরর, কিছু। হ্যালো হ্যালো হ্যালো
স্যার ভাই কই সাকিব চুপ কর। স্যার কই এই, আর আছে স্যার আছে। ও, আচ্ছা, আজকে তো ঝামেলা করতেছে ওয়াইফাই খুব, তো আমি ডেটায় চলে গেলাম। ওকে, সো যেটা বলতে আমি স্ক্রিন শেয়ারিং ছিলাম, স্ক্রিন শেয়ারিং এ ছিলাম, স্ক্রিন শেয়ারিং। তো আমাদের কিছু, হ্যাঁ যেটা বলতেছিলাম যে আমাদের যেহেতু আমি স্যাম্পল থেকে ডেটা কালেক্ট করব, দিস উইল নট বি 100% কারেক্ট, সো দেয়ার উইল অলওয়েজ বি এ রিস্ক, there will always be some risk that আমি what finding I have is not true or I have accepted a false findings, এই রিস্কটা আছে, সেটাকে আমরা we describe as type 1 or type 2 error। এই টাইপ 1 টাইপ 2 এরর যদি না হয় তাহলে যেটা হবে যে whatever you have found out is true। এখন টাইপ 1 and টাইপ 2 এররের মধ্যে একটা কনফ্লিক্ট আছে। if I want to reduce one type of error, other type of error automatically increase, মানে আমি টাইপ 1 এরর যত কমাইতে চাবো টাইপ 2 এররের সম্ভাবনা তত বেড়ে যাবে, টাইপ 2 এরর যত কমাইতে চাবো টাইপ 1 এর। সো আমাদের স্যার যেটা কনসেপ্টটা আরেকবার ভালো করে বলেন স্যার। এখনো বলি নাই কনসেপ্টটা, আমি জাস্ট নামগুলা বলতেছি, আচ্ছা ঠিক আছে নামগুলা বলতেছে যে ঘটনাটা কি, যে আমি একটা পপুলেশনের জন্য একটা কিছু বের বলবো, আমি একটা কথা বলবো যেটা পপুলেশনের জন্য, লাইক ওই যে বললাম যে 23 মাসে গড়ে 23 মাস বাঁচে, এই ল্যারিনজেক্টমির পরে একজন পেশেন্ট গড়ে 23 মাস বাঁচে, এটা কি কোনো একজনের জন্য প্রযোজ্য বা একটা স্যাম্পলের জন্য প্রযোজ্য, নাকি পৃথিবীর সকল ল্যারিনজেক্টমি পেশেন্টের জন্য প্রযোজ্য? লাস্টেরটা, তাই তো, পৃথিবীর সকল ল্যারিনজেক্টমি পেশেন্টের জন্য প্রযোজ্য। বাট এটাকে আমি পৃথিবীর প্রত্যেকটা ল্যারিনজেক্টমি পেশেন্টের কাছে যে তারপর ইনফরমেশনটা কালেক্ট করছি? তা তো করিনি। আমি হয়তো খুব বেশি হলে 50টা 100টা বা 200টা ল্যারিনজেক্টমি পেশেন্টের ডেটা কালেকশন করে, এটা করা হয়েছিল 241, 241টা পেশেন্টের ডেটা কালেক্ট করে। আচ্ছা, এখন এই যে আমি 241 জনের উপরে ডেটা কালেক্ট করে বললাম, আমার কথাটা কি এটা কি 100% কারেক্ট? এটা কি 2300ই হবে নাকি 2300 চেয়ে একটু বেশি হবে, একটু কম হবে? হোয়াট এই 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 যে এক্সাক্ট যে হবে না, বিকজ ইটস নট পপুলেশন, এক্সাক্ট যে হবে না, এটাই হলো একটা এরর। তা এখন সেই এররটা, এই দিস ইজ এ বিল্ট ইন এরর, যে এটা ফাইন্ডিংসটা এক্সাক্ট হবে না। এখন সেই এররটা আবার দুই ভাবে হইতে পারে। হ্যাঁ, একটাকে আমরা বলবো টাইপ 1 এরর, আর একটাকে বলবো টাইপ 2 এরর। যদি এই এরর গুলো না হয় তাহলে হলো আমি কারেক্ট জিনিস পাবো, কিন্তু কারেক্ট ফাইন্ডিংস হবে আমার, কিন্তু কারেক্ট আসলে হবেই যে তার কোনো নিশ্চয়তা নাই। আর এই দুটো এররের মধ্যে হ্যাঁ কনফ্লিক্টটা হলো এই, if I want to reduce one kind of error, the other kind of error automatically will increase। মানে আমি ধরো টাইপ 1টা কমাইতে চাচ্ছি, তখন টাইপ 2 বেড়ে যাবে, টাইপ 2 যদি কমাইতে যাই টাইপ 1 বেড়ে যাবে। তাই এটা কি ক্যান আই এফোর্ড দ্যাট, সেটা দেখতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো যে আমাদের তখনই এরকম যখনই সিচুয়েশনে আমাদের একটা ট্রেড অফ করতে হয়, যে আমি কোনটার উপরে ইম্পর্টেন্স বেশি দিতে পারি, কোনটার উপরে ইম্পর্টেন্স কম দিতে পারি, এরকম একটা ট্রেড অফ, যে টাইপ 1 টাইপ 2 এর মধ্যে। সাধারণত আমাদের বিজনেস এন্ড এখানে হয় কি যে আমরা টাইপ 1 এররটা মানে হলো আমরা মানে টাইপ 2 টাকে আমরা একটু ছাড় দিতে পারি, টাইপ 1টা আমরা কি বলে এটাকে যে অ্যাকসেপ্ট করতে পারি। ওকে, আবার ইয়েতে হলো ওই যে মেডিকেল সায়েন্স যেখানে মানুষের জীবন মরণ, তারা আবার টাইপ 2 তে ছাড় দিতে রাজি না। মানে ঘটনা হলো যে একটা ওষুধ দেখবা যে একটা ওষুধে অনেক রোগীর অসুখ সারতেছে, তাতে কিন্তু ডাজন্ট ম্যাটার যদি দেয়ার ইজ ইভেন এ স্মল রিস্ক যে সাম পেশেন্ট উইল ডাই বা উইল হ্যাভ এ সিভিয়ার কন্ডিশন, দেখা যাবে ওষুধটা কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে না, ওই পুরো প্রসেসটাই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এবং
আজ পর্যন্ত দুনিয়ায় প্রচুর ট্রিটমেন্ট, প্রচুর ওষুধ আবিষ্কৃত হয়েছে যেগুলা জাস্ট যে স্মল পোর্শন অফ দেয়ার ইজ এ স্মল পোর্শন অফ পিপল অ্যাট রিস্ক, এই কারণে ওষুধটা ট্রিটমেন্ট আসে নাই। কিন্তু সেই ওষুধগুলো আসলে হয়তো অনেক লোক উপকৃত হইতো, সেটা কোনো কথা নাই। কোন লোক উপকৃত হয় হোক বা না হোক, কারো যেন অপকার না হয়, মেডিকেল সায়েন্স সেটা আবার এনশিওর করে। ওয়ারাস এর ক্ষেত্রে কি হয়, আমাদের বিজনেসে যে আমি একটা জিনিস তৈরি করবো, লেটস আমি টিস্যু পেপার তৈরি করতেছি, এখন এখানে কিছু রিস্ক আছে। রিস্ক হলে কি হবে, যে অ্যাট বেস্ট দেয়ার উইল বি সাম কমপ্লেন। ওকে, আমি কিছু ফান্ড রেখে দিলাম কমপ্লেন হ্যান্ডেল করার জন্য, কিছু লোক রেখে দিলাম, তারা ওইটা রিফান্ড করে দিল, চেঞ্জ করে দিল। সো আমার কিন্তু 90% বিজনেস যদি চলে, সেখান থেকে যে রেভিনিউ আসবে, সেই রেভিনিউ থেকে আমি কিন্তু কিছু অ্যালোকেট করলে আই ক্যান হ্যান্ডেল। মানুষের ক্ষেত্রে তো সেটা করা সম্ভব না। 5 জন লোক মারা গেল, আমি তাদের ক্ষতিপূরণ দিয়ে দিলাম, 50 লাখ লোক বেনিফিটেড হলো, কিন্তু 5 জন লোক মারা গেল, আমি তাদের ক্ষতি, এটা তো হবে না, কোম্পানির বদনাম হয়ে যাবে যে এই ওষুধ খেয়ে মানুষ মারা যায়। বাট এই টিস্যু পেপার বা একটা টিভির যেটা হয়, তুমি জানো যে 5% টিভি উইল নট ওয়ার্ক, নষ্ট হয়ে যাবে 1 বছরের মধ্যে। কি করতেছে, আমি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি, 1 বছর ওয়ারেন্টি। আমি জেনে শুনে 5% টিভির উপরে রিস্ক নিতে পারছি। সো এই ধরনের সিচুয়েশন গুলোর উপর বেস করে উই টেক এ রিস্ক, যে ওয়েদার উই গিভ ইম্পর্টেন্স অন টাইপ 1 এরর অর টাইপ 2 এরর। আচ্ছা, এখন বলি টাইপ 1 এরর কোনটা, টাইপ 2 এরর কোনটা। আমি I have taken a null hypothesis. I have a null hypothesis এবং আমার যে ডেটা এসছে, that data says that null hypothesis is true. তো তা যদি হয় না, একটা ট্রু নাল হাইপোথিসিস আমি একসেপ্ট করলাম, তাহলে কোনো টাইপ 1 এরর হয় নাই। বাট ইফ আই রিজেক্ট দ্যাট ট্রু, আমার ডেটা আবার এমন ভাবে এসছে যে তাতে মনে হচ্ছে যে এই নাল হাইপোথিসিস, আসলে নাল হাইপোথিসিসটা ট্রু, ঠিক আছে, নাল হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি ট্রু, নাল হাইপোথিসিসটা ইজ অ্যাকচুয়ালি ট্রু, বাট আমার যে ডেটা এসছে সেই ডেটার কারণে আমি নাল হাইপোথিসিসটাকে ট্রু বলতে পারলাম যে না, সেটাই হলো টাইপ 1 এরর। It's a true null hypothesis, but I have rejected. এটা হলো টাইপ 1 এরর। আর it's a false, হ্যাঁ, সেটা যদি true null hypothesis আমি অ্যাকসেপ্ট করতাম, তাহলে সেটা হয়তো টাইপ 1 এরর ফ্রি। কিন্তু যদি রিজেক্ট করে দেই ট্রু নাল হাইপোথিসিস, তাহলে সেটা টাইপ 1 এরর। আর উল্টাটা হয় টাইপ 2 এররের ক্ষেত্রে, যে দেয়ার ইজ এ ফলস নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিসটা আসলে ট্রু না, কিন্তু আমি এমন ভাবে ডেটা পেয়েছি যে বিকজ অফ দ্যাট আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্যাট, আই অ্যাকসেপ্ট না, আই কুড নট রিজেক্ট দ্যাট ফলস হাইপোথিসিস। আমার এমন ডেটা আছে, আই কুড নট রিজেক্ট দ্যাট নাল হাইপোথিসিস। আচ্ছা, এই টাইপ 1 এররটা আমরা ডিনোট করি উইথ আলফা, উইথ এখানে লিখে রাখি আলফা। is denoted with alpha and type 2 is denoted with beta. আচ্ছা, হাইপোথিসিস টেস্টিং এর সময় আমরা বিটাটা ইউজ করি না, আমরা শুধু আলফাটা ইউজ করি। আলফাটাই ছোট না বড়, তার উপরেই বেস করে আমরা বুঝতে পারি আমার বিটাটা বড় না ছোট। আলফা ছোট হওয়া মানে বিটা বড় আছে, বিটা ছোট হওয়া মানে আলফা বড় হওয়া মানে বিটা ছোট আছে। ওকে, সো আমরা একটা দিয়ে, যেহেতু দুইটার মধ্যে একটা রিলেশন আছে, তো একটা দিয়ে আমরা হাইপোথিসিস টেস্টিং এর সময় আমাদের পারপাস, উই ক্যান সার্ভ আওয়ার পারপাস। ওকে, সো হ্যাঁ, আচ্ছা, তো এই আমরা যখন একটা হাইপোথিসিস লিখবো, তখন সেখানে এই এই ব্যাপারটা স্টেট করব, মানে এররের ব্যাপারটা স্টেট করব অ্যাজ আলফা। আলফা মানে টাইপ 1 এরর। এখন আমরা দেখি হাইপোথিসিস টেস্টিং এর 5টা স্টেপ আছে, সেই স্টেপগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, 5টা স্টেপের আগে আরেকটা জিনিস দেখে নিব, যে হাইপোথিসিস টেস্টিং এর সময় আমরা কোন টেবিলটা ইউজ করি। আমরা এখন কথা বলছি জেনারেলি সব হাইপোথিসিস টেস্টিং নিয়ে, বাট এখন কথা বলবো, এতক্ষণ বলেছিলাম, এখন বলবো হলো 1 স্যাম্পল বা 2 স্যাম্পল টেস্ট অফ মিন অর প্রপোর্শন, এগুলো নিয়ে। স্যাম্পল টেস্ট অনেক রকমের হয়, স্যাম্পল টেস্টিং অনেক রকমের হয়, 1 স্যাম্পলের টেস্টও হয়, 2 স্যাম্পল হয়, এবং মেনি স্যাম্পল মানে মোর দ্যান 2 স্যাম্পল। সো আমরা যতক্ষণ 1 স্যাম্পল বা 2 স্যাম্পল টেস্টগুলো করব ইউজিং প্যারামিটার, আবার নন প্যারামেট্রিক টেস্টও আছে। মানে ডিভিশন গুলা কিরকম, যে টেস্ট গুলা প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক।
নাম্বার অফ স্যাম্পলের উপরে 1 স্যাম্পল 2 স্যাম্পল মেনি স্যাম্পল। আচ্ছা, তো আমরা যতক্ষণ প্যারামেট্রিক টেস্ট করব এবং 1 স্যাম্পল বা 2 স্যাম্পল টেস্ট করব, উইল বি ইউজিং নরমাল ডিস্ট্রিবিউশন অথবা টি ডিস্ট্রিবিউশন নামে আরেকটা ডিস্ট্রিবিউশন। এই দুইটা ডিস্ট্রিবিউশন আমরা ইউজ করব। এখন কোনটা কখন ইউজ করি, কোনটা কখন ইউজ করি? স্যাম্পলগুলো হইতে পারে ইন টার্মস অফ সাইজ দুই রকম হতে পারে, যে লার্জ স্যাম্পল অথবা অথবা স্মল স্যাম্পল। এখন লার্জ আর স্মল মানে কি? লার্জ মানে হলো when the sample size is 30 or greater than 30, n is larger than 30। আর স্যাম্পল সাইজ যদি আচ্ছা 30 এর উপরেই বলি, লার্জার না এখানে যেহেতু। আর when it is 30 or less, 30 is the maximum, এবং 30 এর কম হয় তখন we call it a small sample। আর আরেকটা জিনিস হইতে পারে যে হলো আমার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, whether the population standard deviation known or unknown। সো এর উপরে বেস করে whether population standard deviation known or unknown, if my sample size is large, এই যে লার্জ 30 এর উপরে, আমরা z ডিস্ট্রিবিউশন ইউজ করব। আর পপুলেশন ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নোন থাকলে স্যাম্পল সাইজ লার্জ হোক আর স্মল হোক, আমরা z ডিস্ট্রিবিউট করব, z ইউজ করব। ঠিক আছে? কিন্তু একমাত্র যখন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকবে না প্লাস স্যাম্পল সাইজ স্মল, মানে দুইটা কন্ডিশনে ফুলফিল করতে হবে। স্যাম্পল সাইজ স্মল, স্যাম্পল সাইজ ইজ 30 or less, and we also do not know population standard deviation। population standard deviation না জানা না থাকলে আমরা কিভাবে টেস্ট করব? we will use an estimation about the population standard। এই এস্টিমেশন কিভাবে করে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, কিভাবে এস্টিমেট করা যায়। তো আমরা এস্টিমেটেড একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে করব। এবং সবচেয়ে সহজ পদ্ধতি হলো, আমি জানি না পপুলেশন স্ট্যান্ডার্ড, আমি একটা স্যাম্পল নিলাম, স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করলাম। সো আমরা বলবো যে এটা হলো এস্টিমেটেড পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আরেকটা পদ্ধতি আছে যে আমরা রেঞ্জ অফ ভ্যালু জানি। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি না, বাট যে জিনিসের টেস্ট করতে যাচ্ছি তার রেঞ্জ অফ ভ্যালু জানি। লেটস সে যে হ্যাঁ, তোমাদের ক্লাসে যে স্টুডেন্টরা আছে তাদের হাইট নিয়ে একটা কিছু করতে যাচ্ছে, এখন রেঞ্জ অফ ভ্যালু, যেখানে সবচেয়ে কম হাইটের কে আছে, সবচেয়ে বেশি হাইটের কে আছে। অথবা ধরো তোমাদের এজ নিয়ে করতে যাচ্ছি, তো সবচেয়ে কম এজের কে আছে, সবচেয়ে বেশি এজের কে আছে, আমি কিন্তু রেঞ্জ অফ ভ্যালু বের করতে পারি। লেটস সে যে ইনকাম, হ্যাঁ, বা কি বলে ইনকাম স্ট্যাটাস অফ অ্যান অফিস, আমি একটা অফিসের এমপ্লয়ীদের ইনকাম স্টেট দিয়ে করতে যাচ্ছি। সো ওখানে হাইয়েস্ট বেতন কত, লোয়েস্ট বেতন কত আমি জানি। তো হাইয়েস্ট আর লোয়েস্ট যখন আমরা জানি, তাকে 6 ভাগ করে 1/6 is a 1/6 of the range is also an estimated standard deviation। Okay, so এইভাবে যখন আমি একটা এস্টিমেট করি, এস্টিমেটের উপরে বেস করে যখন আমরা টেস্ট করতে যাচ্ছি, and still sample size is less than 30 or less than 30 বা sample size 30 বা 30 কম হয় কেন? There are tests for which a larger sample is not possible। এমন একটা অসুখ বা এই বছরের ডেঙ্গু সিচুয়েশন কি? এই বছর তো ডেঙ্গু রোগী খুঁজে পাওয়া যাচ্ছে না। ডেঙ্গু যে হয় নাই তা না, বাট এই করোনার প্রকোপে ডেঙ্গু পেশেন্টদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমার হয়তো আমি খুঁজেও 30টা ডেঙ্গু পেশেন্ট পাবো না এই বছরে। তাদের স্টেট আমি তখন আর লার্জ স্যাম্পল নিব কিভাবে? বাট করোনা যদি হয়, উই ক্যান গেট হান্ড্রেডস কি থাউজেন্ডস, মেবি মোর দেন দ্যাট পেয়ে যাব। তো হ্যাঁ, একটা স্টাডি হচ্ছে করোনা নিয়ে অনেক স্টাডি হচ্ছে। একটা আমি রিসেন্টলি দেখলাম, বিকজ মাই ডটার ইজ ইনভলভড, ওটা ডেটা কালেকশন করতেছে। সেটা হলো যে যেসব পেশেন্ট বাসায় বসে করোনা হয়ে গেছে, ফাইট করেছে, হাউ ডিড দে ডু ইট, কি তারা করেছে, এটার উপরে একটা সার্ভে হচ্ছে, চলছে, অনগোয়িং। এবং তোমাদের ওই এলাকারও দেখলাম অনেক নীলফামারী টামারি এইসব অঞ্চলের নীলফামারী, তারপরে ওইসবের অনেক ডেটাও অনেকের কাছ থেকে ডেটা কালেক্ট করেছে। এটা পেরিফেরিতেই বেশি হয়েছে, যে করোনা হয়ে গেছে, টের পায় নাই, পরে নিজেই বাসায় ট্রিটমেন্ট করছে এবং দে আর কিওর। আচ্ছা, তো আবার অরিজিনাল এসে ফিরে আসি। সো এখান থেকে হলো আমরা হাইপোথিসিস টেস্টিং এর সময় আমার কোন ডিস্ট্রিবিউশনটা দরকার সেটা আমরা দেখে নেই, এর উপরে বেস করে দেখে নেই। এগুলো আমরা সবই মাথায় রাখবো। একটা হলো আমার এররের ব্যাপার, যেটা ডিনোট করব উইথ আলফার। when we tell it alpha, we describe it as level of significance, একটা টেস্টের লেভেল অফ সিগনিফিকেন্স। তো যখন আমাকে যখন হাইপোথিসিস টাস্কিং করবে, হাইপোথিসিস টেস্টিং এর টাস্ক আসবে, সেখানে এটা আসবে অ্যাজ এ লেভেল অফ সিগনিফিকেন্স। ওকে,
আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা মাথায় রাখছি, লেভেল অফ সিগনিফিকেন্স এবং ইয়ে আরেকটা হলো টেস্ট, আমার কোন টেস্টটা ইউজ করব। আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ আরেকটা জিনিস স্যার স্যার আসলে নাল হাইপোথিসিস জিনিসটা কি স্যার? যাই নাই তো এখনো ওই পর্যন্ত যাই নাই তো। হাইপোথিসিস এখন পর্যন্ত কি বলেছে, হাইপোথিসিস কি তা নিয়ে এখন পর্যন্ত কি বলেছি? এখন পর্যন্ত হ্যাঁ, এখন পর্যন্ত শুধু এইটুকুই বললাম যে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি ডেটা কালেকশন করে সমাধান করতে যাচ্ছি। এখনো তো নাল টালে যাই নাই। এখন সেই প্রশ্নটার জন্য যে জিনিসগুলা আসবে সলভ করার জন্য, আমার যে ব্যাপারগুলো আসবে তার মধ্যে একটা হলো যে আমি কোন ডিস্ট্রিবিউশনটা ইউজ করব। এটা ডিপেন্ড করে আমার স্যাম্পল সাইজের উপরে এবং স্ট্যান্ডার্ড পপুলেশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি কি জানি না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে তো জানো তোমরা। আচ্ছা, এবং স্যাম্পল সাইজ আমার 30 বা 30 এর বেশি হবে না কম হবে, এটা। তো এটা একটা বললাম। আরেকটা বললাম যে আমার এরর, দুই ধরনের এরর হতে পারে, টাইপ 1 টাইপ 2। আমরা ডেসক্রাইব করি শুধু টাইপ 1 এররটা অ্যাজ আলফা, এবং সেটার আমরা নাম দেই হলো সিগনিফিকেন্স, লেভেল অফ সিগনিফিকেন্স। তো এটা হলো আরেকটা ইস্যু আসবে। আরেকটা ব্যাপার আসবে যে আমার টেস্টটা ওয়ান টেইল না টু টেইল, ওয়ান টেইল নাকি টু টেইল। ওকে, আরেকটা ব্যাপার আসবে, ঠিক আছে, সেটাতে পরে যাচ্ছি। এখন আমরা স্টেপগুলা দেখি, হাইপোথিসিস টেস্ট করার যে স্টেপগুলা আছে সেই স্টেপগুলা দেখি। এই হলো আমাদের 5টা স্টেপ। স্টেপগুলা দেখবো এবং হ্যাঁ, এই স্টেপগুলো আমি বোর্ডের মধ্যে লিখবো, কারণ হাইপোথিসিস টেস্ট করার সময় স্টেপ ধরে ধরে আমরা আগাবো। আচ্ছা, প্রথম স্টেপটা এখানে অনেক কিছুই লেখা আছে, কিন্তু সেটা আসলে এটার নাম হলো স্টেট ইওর হাইপোথিসিস। এইটাই হলো আসল কথা। হ্যাঁ, আমরা ডিসাইড করতে হবে এটা টু টেইল না ওয়ান টেইল টেস্ট। সেটা তো ওই যে একটু আগে বললাম যে টেইলের একটা ব্যাপার আসে, and based on which আমরা কি করি, স্টেট করি, হাইপোথিসিসটা স্টেট করি। ওই স্টেট দা হাইপোথিসিস মানে হাইপোথিসিসটা আমি বলি। সো এক নম্বর স্টেট হলো এইটা। স্টেট দা হাইপোথিসিস, এটা হলো এক নম্বর স্টেপ। দুই নম্বর স্টেপ, ডিসাইড দ্য ডিস্ট্রিবিউশন টি অর জেড, এটা ডিসাইড করব এবং ক্রিটিক্যাল। সো আসল এখানে আসল পয়েন্ট হলো ডিটারমাইন ক্রিটিক্যাল ভ্যালু, এটা হলো আসল পয়েন্ট। কোন টেবিল থেকে সেটা আছেই। হ্যাঁ, দুই নম্বর হলো ক্রিটিক্যাল ভ্যালু। তিন নম্বর হলো ক্যালকুলেট স্ট্যান্ডার্ড এরর। এগুলো ক্যালকুলেশন করে টোরে কি বের করতে হবে। আসল কথা হলো এই যে অবজার্ভ ভ্যালু। আসল কথা এটার হলো কিভাবে কি করব করে, আসল কথা যেটা সেটা হলো অবজার্ভ ভ্যালুটা স্টেট, অবজার্ভ ভ্যালু, অবজার্ভ ভ্যালু। 4 নাম্বার স্টেপ হলো, 4 নম্বর স্টেপে আমরা স্কেচ করব, ছবি আঁকবো, ছবি এঁকে দেখাবো আমার এই যে ক্রিটিক্যাল ভ্যালু বের করলাম এবং অবজার্ভ ভ্যালু বের করলাম, সেগুলা কিভাবে কাজ করছে সেটা হলো, সেগুলার উপরে বেস করে কিভাবে আমি। তো 4 নম্বর স্টেপে হলো স্কেচ। স্কেচ তো আমরা হ্যাঁ লিখি স্কেচ। আচ্ছা, এত স্কেচ না বলে আরো সংক্ষেপে লিখি প্লট। প্লট both value, প্লটিং করব। 5 নম্বরে যে আমরা 5 নম্বরে এখানে বলা আছে কম্পেয়ার দিস ভ্যালু স্ট্যান্ডার্ডাইজ স্যাম্পল, এইগুলা করে অনেক কিছু বলা আছে, বাট যেটা আসল মানে হলো এই আসল ইয়ে হলো এই যে এটা ইন্টারপ্রেট। বোর্ডের নিচে দিকে দেয়া আছে। হ্যাঁ, দেখা যাবে, আমি ওটা এখান থেকে বের হয়ে গেলে দেখা যাবে। ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। ফাইনালি হলো আমরা যখন রেজাল্টটা ইন্টারপ্রেট করব। ওকে, এখান থেকে আমরা বের হয়ে
যাব, হ্যাঁ বের হয়ে যাব। তার আগে একটা, আচ্ছা না বের আগে, আগে শুধু বেরই হই, তাহলে এই বোর্ডটা একটু দেখতে পারবা। বোর্ডটা কি কি লিখেছি? স্টেট দ্য হাইপোথিসিস, প্রথম স্টেপ। হ্যাঁ, প্রথম স্টেপ হলো স্টেট দ্য হাইপোথিসিস, সেকেন্ড স্টেপ ক্রিটিক্যাল ভ্যালু, ডিটারমাইনিং ক্রিটিক্যাল ভ্যালু, তারপর ডিটারমাইনিং অবজার্ভ ভ্যালু, প্লট বোথ দ্য ভ্যালুজ, প্লটিং, এখানে ছবি আঁকবো, লাস্টে আমরা ইন্টারপ্রেট, রেজাল্টের ইন্টারপ্রিটেশন দিব। আচ্ছা, এইবার একটা প্রবলেম দেখি এবং এই স্টেপে প্রবলেমগুলা এক এক করে আমরা লাস্টেরটা কি ইন্টারপ্রেট দ্য রুল রেজাল্ট, রেজাল্ট রিজাল্টস RESULT, রেজাল্ট, রেজাল্ট, ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। আচ্ছা, এবার আমরা এখন একটা প্রবলেম দেখব। প্রবলেম দেখি এবং তার প্রত্যেকটা জিনিস এখানে আমরা ঢুকাই এক এক করে। আবার শেয়ারিং, ওকে। এখানে প্রথম প্রবলেমটা, 1 নম্বর প্রবলেমটা কি বলছে? অ্যাটলাস স্পোর্টিং গুডস হ্যাজ ইমপ্লিমেন্টেড এ স্পেশাল ট্রেড প্রমোশন। সো তারা একটা স্পেশাল প্রমোশন এখন করেছে। করার আগে একটা অবস্থা ছিল, এখন করার পরে কি অবস্থা তারা সেটা সম্পর্কে জানতে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, ট্রেড প্রমোশন মানে বুঝো তো, যে আমি একটা জিনিস বিক্রি করতেছি, সাথে কিছু একটা অ্যাডিশনাল, মানে যে একটা দিলে একটা ফ্রি টাইপের, এই ধরনের একটা ট্রেড প্রমোশন, অথবা একটা ডিসকাউন্ট, এই ধরনের যখন মানে এবং সেটা ট্রেড মানে হলো ইয়ে লেভেলে, রিটেলার লেভেলে, মানে যখন কি বলে এটাকে, হোলসেলার বা কোম্পানি যখন রিটেলারকে লেটস সে কোকা কোলার সাথে ইয়ের সাথে দেয় যে 1 ক্রেটের সাথে 5 ক্রেট নিলে 1 ক্রেট ফ্রি, এইটা হলো ট্রেড প্রমোশন। তার মানে কি, যে রিটেলারের পার ইউনিট কস্ট কমে যাচ্ছে। তো এই ধরনের একটা ট্রেড প্রমোশন তারা করলো, এবং আফটার দ্য প্রমোশন হোয়াট দে ওয়ান্ট টু সি, আচ্ছা প্রমোশন কিসের করছে? প্রোপেন স্টোভ, তাদের একটা, তারা হলো প্রোপেন মানে হলো যে লিকুইড গ্যাস, এক ধরনের লিকুইড গ্যাস, প্রোপেন স্টোভ, চুলা এটা। আচ্ছা, প্রমোশন শুড রেজাল্ট ইন এ প্রাইস চেঞ্জ। এই যে দেখো, তারা বলতেছে প্রাইসটা চেঞ্জ হওয়ার কথা, প্রমোশনের পরে মার্কেটে প্রাইসটা চেঞ্জ হওয়ার কথা। চেঞ্জ মানে কিন্তু এটা বেশি হতে পারে, কম হতে পারে, কি আমরা এখন জানি না। Atlas knows that before the promotion began, average retail price was 44.95. So এটা ছিল প্রমোশনের আগে average price, তার মানে এটা হলো পপুলেশনের, this was the population average before the promotion, ঠিক আছে, with a standard deviation of 5.75. এটা হলো, তো আমরা এই দুটো ভ্যালু লিখে রাখি এখানে। এটা this is mu was 44.95 and standard deviation ছিল population standard deviation আমরা জানি which is 5.75. আচ্ছা, Atlas sample 25, so n হলো 25, n equal to 25. Atlas 25 কে স্যাম্পল করলো, 25 sample size 25 এবং mean price পেলো 42.95. সো এটা হলো x বার, স্যাম্পল মিন যেহেতু 42.95, এটা তারা পেলো। হ্যাঁ, এখন আমাদেরকে বলেছে 0.2% সিগনিফিকেন্স লেভেল, এন্ড সিগনিফিকেন্স লেভেল মানে হলো আলফা, টাইপ 1 এরর আলফা which is 0.02. 0.2 significance level. Does Atlas have reason to believe the average retail price of the consumer has decreased? এখন কিন্তু বলছে যে রিটেল প্রাইস ডিক্রিজ করে, কমে গেছে কিনা, তারা বের করতে যাচ্ছে ডিক্রিজ, এটা হলো তাদের। ওকে, আমরা এখান থেকে আউট হয়ে যাই, যা যা ইনফরমেশন দরকার সব আমার কাছে আছে, এখন সব আমার কাছে আছে। আমরা এখন দেখি এখানে আমাদের সমস্যাটা কি এবং আমরা কি বের করতে চাচ্ছি। সবাই কি অ্যাটেন্ডেন্স দিয়েছো? জি স্যার। ওকে, একটু দেখি 4টা চ্যাট আসছে কেন? ও, বাকিগুলা নাই হয়ে গেছে নাকি? আচ্ছা, দেখা যাক, বোধহয় পাওয়া যাবে। হ্যাঁ, একটু বাকিরাও দিয়ে দাও তো, আরেকবার করে দিয়ে দাও, কারণ এখানে আমি এখন 4টা দিচ্ছি, হয়তো আছে বাকিগুলা, হ্যাঁ ওই রেকর্ডিং এ হয়তো আসবে, বাট তারপরে যেহেতু এখন দেখতেছি না। হ্যাঁ, আচ্ছা
এখন দেখা যাচ্ছে বোর্ড, বোর্ড। সো এখানে প্রবলেম হলো, ব্যাপারটা হলো যে আমরা পপুলেশন মিন জানি, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি, মাঝখানে কি হয়েছে, একটা ট্রেড প্রমোশন হয়েছে। ট্রেড প্রমোশন হওয়ার পরে আমি একটা স্যাম্পল নিয়ে দেখলাম যে আমার স্যাম্পলের একটা মিন পেয়েছি। আমি এখন যাতে যেটা দেখতে পাচ্ছি স্যাম্পল মিনটা কিন্তু কম, তাই না? পপুলেশন হচ্ছে স্যাম্পল মিনটা কম, বাট এই কমটা কি আসলেই পপুলেশন কমের জন্য হয়েছে? পপুলেশনটাই কমে গিয়েছে, কারণ আমি তো 25টা নিয়েছি, আমার তো ওখানে রিটেলার তো 25 না, রিটেলার মেবি সে 2000। তো এখন 25টার উপরে 2000 এর ইয়ে হবে কিভাবে? মানে এটা কি আসলেই কমে গিয়েছে নাকি দিস ইজ জাস্ট র্যান্ডমলি হ্যাপেন্ড? দিস হ্যাজ র্যান্ডমলি হ্যাপেন্ড, আসলে কমে নাই, পপুলেশন সেমই আছে, পপুলেশন মিনটা সেমই আছে। এটা তার মানে আমার কাছে এখানে কোশ্চেন হলো যে whether it is same or less। এটা যদি বেশি থেকে থাকে তাও কিন্তু এটা সেম এর মধ্যে ইনক্লুড হচ্ছে, বিকজ আমি বাদ দিতে চাচ্ছি শুধু লেস কিনা সেটা। তার মানে এটা এমন একটা হাইপোথিসিস টেস্টিং যেখানে আমরা একটা সাইড নিয়ে কাজ করছি যে whether it is less or not less or not less। হ্যাঁ, কি হইতে পারতো? ইকুয়াল টু অর নট ইকুয়াল টু হইতে পারতো, মোর অর নট মোর হইতে পারতো, বাট এখানে আমরা লেস আর নট লেস নিয়ে শুধু কাজ করছি। তাহলে আমি যে ইয়েটা হবে, আমার যে অল্টারনেটিভ হাইপোথিসিস টেস্টিং এর সময় যেটা হবে যে আমরা হাইপোথিসিস টেস্টিং করি সবসময় পপুলেশনের উপরে, পপুলেশন মিনের উপরে। সো যেহেতু এখন আমরা উইল ইম্পোর্ট দ্য টার্ম নাল হাইপোথিসিস এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস মানে হলো যখন কিছুই হয় নাই সেটা নাল হাইপোথিসিস, আর অল্টারনেটিভ হাইপোথিসিস মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা, মানে চেঞ্জটা। ওকে, আচ্ছা, আমাদের এখানে সিচুয়েশন আছে সেটা হলো যে লেস মানে নিউ ইজ লেস দেন কত? 44.95। এটার কম কিনা, এটা হলো একটা সাইড। আর আরেকটা সাইড হলো নিউ ইজ ইকুয়াল টু অর মোর দেন or equal to 44.95। সো যদি ইকুয়াল টু হলেই সেটা বাদ হয়ে যায়, তাহলে মোর দেন তো আরো বাদ। তাহলে এই মোর দেন এর দরকার নাই, আমরা এখানে ইকুয়াল টু দিলেই ইট উইল মিন যে সেটা বাদ। এখন কোনটা নাল আর কোনটা অল্টারনেটিভ? নাল মানে হলো, নাল কথাটার মানেই হলো নো চেঞ্জ, কিছুই হয় নাই। তাহলে এই দুইটার মধ্যে নাল হলো উপরেরটা, এটা হলো নাল। নাল হাইপোথিসিসকে আমরা ডিনোট করি উইথ এইচ নট, এইচ এর সাথে একটা জিরো দিয়ে কোলন, এটা হলো নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হলো নট যদি না হয়, নট এর বাইরে যা আছে 1, 0 এর বাইরে এনিথিং, তো H1, এটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা লিখব, সিগনিফিকেন্স লেভেল। এই ক্ষেত্রে সিগনিফিকেন্স লেভেল হলো আলফা 0.02। আচ্ছা, এখানে ওয়ান টেইল আর টু টেইলের যে কথাটা আসছিল ওই আমাদের ওই লেখার মধ্যে ছিল যে ডিসাইড অন ওয়ান টেল অর টু টেল, কম বা বেশি যদি হয় সেটা হলো ওয়ান টেল। মানে আমার ইকুয়াল টু আর অপোজিটটা যদি এক সাইডে থাকে সেটা হলো ওয়ান টেল। আর যদি এটা কম বেশির কথা বলতেছে না, বলছে ইটস ডিফারেন্ট মানে নট ইকুয়াল টু, সেটা হলো টু টেল। তাহলে এখানে যেটা আমাদের আছে সেটা ওয়ান টেল না টু টেল? এটা হলো ওয়ান টেল। এখন ওয়ান টেল হলে আবার টেল কিন্তু দুই দিকে কেন? কারণ আমাদের ছবিটা হলো এরকম না, সো এদিকে একটা টেল আছে, ওইদিকে একটা টেল আছে, ছবিটা হলো এরকম। সো এখন যদি টু টেল হয় তাহলে তো দুই দিকেই, কিন্তু ওয়ান টেল হইলে সেটা আবার কোনো একদিকে হবে। এখন কোন দিকে হবে? মানে এটা একটা রাইট টেল, এটা হলো লেফট টেল, এটা হলো রাইট, এটা হলো লেফট টেল। এই ক্ষেত্রে তাহলে কোন টেল হবে? এইটা বুঝবো আমরা হলো যে আমার এই অ্যারোটার চোখা অংশটা কোন দিকে, যেই দিকে চোখা অংশটা এটা হলো সেই টেল। মানে এখানে চোখা অংশটা লেফটে, সো ইট উইল বি এ লেফট টেল টেস্ট। এখানে যদি চোখা অংশটা রাইটে থাকতো ইট উড হ্যাভ বিন এ রাইট টেল টেস্ট। ওকে, আমরা এখনো হাইপোথিসিস স্টেটমেন্ট অফ হাইপোথিসিসে আছি। আচ্ছা, নেক্সট আসবো হলো ক্রিটিক্যাল ভ্যালুতে। ক্রিটিক্যাল ভ্যালুটা বের করা হয় দুটো জিনিসের উপরে, একটা হলো যে আমার টেলটা মানে whether it's a one tail or two tail, আর দুই নাম্বার হলো আমি কোন ডিস্ট্রিবিউশনটা ইউজ করব। আচ্ছা, আমাদের এখানে কোন ডিস্ট্রিবিউশন ইউজ করব? আমাদের স্যাম্পল সাইজ কিন্তু 25, তার মানে স্মল স্যাম্পল।
স্মল স্যাম্পল হলে এবং আরো একটা কন্ডিশন ফুলফিল করলে আমরা টি টেস্ট করি, কিন্তু সেই কন্ডিশন হলো যে আমার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা নাই, কিন্তু এই ক্ষেত্রে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা আছে। সো এটা স্মল হোক ও লার্জ হোক, এখানে আমরা জেড টেবিল ইউজ করব, জেড। তার মানে আমার ক্রিটিক্যাল ভ্যালুটা হবে হলো জেড ক্রিটিক্যাল, অ্যাজ আমরা ক্রিটিক্যাল ভ্যালুটা স্টেট করব অ্যাজ জেড ক্রিট। আচ্ছা, সেটা আবার কিভাবে? বেসড অন এটা ওয়ান টেল না টু টেল। যদি ওয়ান টেল হয়, ওয়ান টেল টেস্ট হয়, এই পুরা 2% এখানে চলে আসবে। 2% মানে 0.02 মানে 2% আর কি। হ্যাঁ, 0.02 আছে, 02 আছে, 02 লিখি 0, এটা চলে আসবে এখানে। তাহলে এই পাশে 0.5 আছে, এই পাশে 0.5 এর মধ্যে 0.02 আছে, তাহলে বাকি এখানে কত আছে? 0.4800। এই 4800 এর যে জেড ভ্যালু, সেটাই হবে আমার জেড ক্রিটিক্যাল। আমরা আমাদের টেবিলে যাই, যে দেখি 0.4800 তো আর এক্স্যাক্টলি পাবো না, নিয়ারেস্ট ভ্যালুটা কত, তার জন্য আমরা এই যে পাওয়া গেছে 0.4800 এক্স্যাক্টলি নাই, বাট যেটা আছে তার নিয়ারেস্ট ভ্যালু, এই যে একটা নিয়ারেস্ট পেয়েছি 4798, আরেকটা হলো 4803, তাহলে কোনটা নিয়ারেস্ট? নিয়ারেস্ট হলো এটা, মানে এখান থেকে মাত্র 2 ঘর আর এখান থেকে 3 ঘর, সো এটা নিয়ারেস্ট। এন্ড which means 2.05, 2.05 এটা হলো ভ্যালু, এটা হলো ভ্যালু। আর যেহেতু লেফট টেল হলে এর সামনে একটা মাইনাস বলবে, তাহলে দাঁড়াচ্ছে, তাহলে যেটা দাঁড়াইলো সেটা হলো আমরা আমাদের ক্রিটিক্যাল ভ্যালু পেয়ে গেলাম, আমরা আমাদের ক্রিটিক্যাল ভ্যালু পেয়ে গেলাম, এন্ড দ্যাট ইজ -2.05। মাইনাস কেন? এটা লেফট টেল, এই জন্য মাইনাস, লেফট টেল এই জন্য মাইনাস। আর 2.0205 কেন? কারণ হলো এটা দাঁড়াও একটু পিছিয়ে ফিরে আসি। হ্যাঁ, এটা কোশ্চেন ইয়েটা আবার রাখি। হ্যাঁ, আচ্ছা, মাইনাস হলো এটা লেফট টেল। আর 2.05 কেন? কারণ আমরা 0.4800 এগেইনস্টে বের করেছি, 2% পুরোটাই বাদ দিয়ে দিয়েছি, 0.02 পুরোটাই বাদ দিয়ে দিয়েছি। এটা যদি 2 টেল হতো, এই 2% কে আমি 1% করে দুই দিকে দিয়ে দিতাম, ভাগ করে দিতাম, 0.4900 এর জন্য আমি ভ্যালুটা বের করতাম। সো 1 টেল আর 2 টেলে এইটুকু হলো ডিফারেন্স। ওকে, এবার আমরা অবজার্ভ ভ্যালুতে আসবো। অবজার্ভ ভ্যালু বের করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব। আমরা ওই যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে যেভাবে ফর্মুলা ইউজ করেছিলাম, সেইভাবে আমরা একটা ফর্মুলা ইউজ করব। অবজার্ভ ভ্যালুটা হলো জেড অবজার্ভ ইকুয়াল টু, এটা যেহেতু ওয়ান স্যাম্পল টেস্টে এক্স বার, আমরা যে এক্স এর ভ্যালুটা পেলাম মাইনাস ডিভাইডেড বাই এটা। এখন এটা কি মিউ এইচ নটটা কি? এটার নাম হলো হাইপোথাইজড মিন, মানে আমি এই 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 টেস্টটার জন্য মিন হিসেবে কতকে হাইপোথিসিস হিসেবে নিয়েছি। এই দেখো, হাইপোথিসিসের মধ্যে মিন হিসেবে কতকে নিয়েছি, পপুলেশন মিনটাকে আমরা মিন হিসেবে নিয়েছি 44.95, এন্ড এক্স বার আমার স্যাম্পলে যেটা এসেছে, which means স্যাম্পলে আমি পেয়েছি 42.95, দেখা যাচ্ছে, মাইনাস হাইপোথিসিসে আছে 44.95, আর নিচে আসবে হলো সিগমা একবার। সিগমা একবার মানে হলো আমরা আগেই জানি, সিগমা একবার ইকুয়াল টু হলো সিগমা বাই √n। তো আমার সিগমা হলো 25 ডিভাইডেড বাই √n হলো, সরি সিগমা হলো স্যার উপরেটা 5.75। 5.75, হ্যাঁ 5.75 ডিভাইডেড বাই √25। সো এখন এটা সলভ করে যে ভ্যালুটা আসবে, দ্যাট ইজ মাই অবজার্ভ ভ্যালু। আসলে বের করি কত আসে।
উপরে তো বিয়োগ দিলে আসে 2, তো আমি 2 এর সাথে ইনটু করে ফেলি, ওই √25 মানে 5 ডিভাইডেড বাই 5.75 স্যার মাইনাস 1.7391 হ্যাঁ 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 মাইনাস 1.7, তাহলে আমার জেড অবজার্ভ ভ্যালু হলো মাইনাস 1.7 আর 391 হ্যাঁ 74 করে দেই, এটা যেহেতু ইয়েতে তো দুই ঘরে আসে এই জন্য। আচ্ছা এইবার দেখো আমার এই যে ক্রিটিক্যাল ভ্যালু, যেটা ক্রিটিক্যাল ভ্যালু মানে হলো মাইনাস 2.05। আমি এই যে প্লটিং করতেছি, কিন্তু এখন প্লটিং এ আছি। সো এইটা হলো আমার ক্রিটিক্যাল ভ্যালু, মানে এটা হলো জেড ক্রিটিক্যাল। মানে হলো যে আমার যে অবজার্ভ ভ্যালুটা সেটা যদি এই ক্রিটিক্যাল ভ্যালু পার হয়ে যায় তাহলে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্টেড, আর যদি এর মধ্যে থাকে তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। মানে আমার এই যে অবজার্ভ জেড ভ্যালুটা সবচেয়ে বেশি যেটা হইতে, মানে এখানে নাম্বারে বেশি, ইয়েতে না, বেশি যেটা হইতে পারে সেটা হলো মাইনাস 2.05। এর চেয়ে বেশি হয়ে গেলে এটা এই কাটার মধ্যে আসবে, মানে নাল হাইপোথিসিস রিজেক্টেড। আর যদি এর ভিতরে থাকে তাহলে অ্যাকসেপ্টেড, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, বা নাল হাইপোথিসিস নট রিজেক্টেড, রিজেক্টেড হয় নাই। ঠিক আছে, এখন আমাদের এটা পড়ছে কোথায়? এটা যদি মাঝখানে হয়, মানে যেখানে জেড ভ্যালু 0, মাঝখানে কিন্তু জেড এর ভ্যালু 0, তো এটা হলো মাইনাস 1.74, মানে 0 থেকে এদিকে লেফটে কমতেছে, কমতে কমতে 2.05 এর আগেই তো এটা 1.5 পয়েন্ট ইয়ে হয়ে যাবে, তাই না? 1.75 টা 4 টা মাইনাস 1.74, এটা তো 2.05 এ যে পৌঁছাইতে পারবে না, তার আগেই এটা 0 থেকে কম মাইনাসের দিকে যাচ্ছে, তাই তো? মানে জি স্যার। হ্যাঁ, মাইনাসের দিকে যাচ্ছে এবং 2.05 এর আগে এটা এসে থেমে যাবে। সো ইট উইল বি সামহার হিয়ার। এখন যেখানে আছে সেই এলাকাটা কি আমার অ্যাকসেপ্টেন্সের মধ্যে পড়ছে না রিজেকশনের মধ্যে পড়ছে? অ্যাকসেপ্টেন্সে পড়ছে স্যার অ্যাকসেপ্টেন্সে। অ্যাকসেপ্টেন্সে পড়ছে স্যার। এই অংশটা হলো অ্যাকসেপ্টেড, আর ক্রিটিক্যাল ভ্যালুর পরেরটা হলো রিজেক্টেড। এটা যেহেতু অ্যাকসেপ্টেন্সে পড়ছে, হ্যাঁ, সো মাই নাল হাইপোথিসিস ইন্টারপ্রিটেশনের প্রথম কথাটা আসবে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। এটা হলো আমার প্রথম বক্তব্য। সেই নাল হাইপোথিসিসটা কি ছিল? মিউ ইকুয়াল টু 44.95। 44.95 সরি সরি 44.95 এর মানে কি ছিল? 44.95 টা হলো আমার আগেকার পপুলেশন মিন, আগে পপুলেশন মিন ছিল এটা, হুইচ মিনস প্রমোশনের আগে। সো একটা প্রমোশন করার পরে আমার দাম যে কমার কথা, এটা অ্যাকসেপ্ট হওয়া মানে হলো যে দাম কমে নাই, প্রাইসটা স্টোভের দাম কমে নাই, আগে যা ছিল। হ্যাঁ, যদিও আমার স্যাম্পল দেখাচ্ছে কম, বাট এই স্যাম্পলের কমটা ইজ জাস্ট ডিউ টু সাম র্যান্ডমনেস ইফেক্ট। কোন সত্যিকারে পপুলেশনে স্টোভের দাম না কমলেও একটা স্যাম্পল 25টার একটা স্যাম্পলে এই ধরনের রেজাল্ট আসতে পারে, সেটা হলো কথা। এবং সেটা হ্যাঁ 2% সিগনিফিকেন্স লেভেলে এটা আসতে পারে, 2% সিগনিফিকেন্স লেভেলে। এটাই যদি আমার 5% সিগনিফিকেন্স লেভেল হইতো তাহলে এটা হইতো না, হ্যাঁ এই নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যেত। এটা যদি 5% হইতো, 2%-এ এই হলো আমাদের টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 এরর বা টাইপ 2 এররের ডিফারেন্ট। মানে এটা দেখো, আমি 2% হলে আমার এটা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, 5% হলে নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাচ্ছে। 5% ইজ মোর পাওয়ারফুল দেন 2%। আমি 5% নিলে আমার এটা কি হবে? রিজেক্ট হয়ে যাবে, আমার তাহলে এই পুরা প্রোগ্রামটাই হয়তো আরেকবার করতে হবে। আমি সেটা চাচ্ছি না বলে 2%। এখন 2% আবার কি হবে? ওই টাইপ 2 এরর আসবে, তখন আমার ভুলভাল হবে, তখন সেটা আমি কি, এটা যেহেতু চুলার ব্যাপার, আমি চুলা রিপেয়ার করে দিয়ে সলভ করব। বাট এটা যদি মানুষ হতো কি হইতো? তখন কিন্তু আমি 5% কেন, আরো বেশি 20%-এ চলে যেতাম। কারণ আমি একটা মানুষও মারা যাক চাই না, 10 জন মানুষ বিনা চিকিৎসায় মারা যাক, তাতে আমার কোনো অসুবিধা নাই। এবার এখন এই প্যান্ডেমিকেও তাই হচ্ছে, কিন্তু
বিনা চিকিৎসায় প্রচুর মানুষ মারা যাচ্ছে, বাট চিকিৎসা করতে যেয়ে কেউ যেন মারা না যায়। দ্যাট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট। আমেরিকা এত লোক মারা গেছে কিন্তু এক্স্যাক্টলি ফর দ্যাট রিজন। দে হ্যাভ এ ভেরি স্ট্রং সিস্টেম, এই যে মানে কি বলে যে অ্যাকাউন্টেবল সিস্টেম, যে যাতে বিনা চিকিৎসায় যত লোক মারা যাক তাতে কিছু আসে যায় না, চিকিৎসায় যেন কেউ মারা না যায়, চিকিৎসা পেয়ে। কিন্তু আমরা আবার এটা ধারধারি না। আমাদের দেশে দেখো ডাক্তাররা ওই যে কি বলে একটা শ্যাম্পুর বোতল দিয়ে বানায় ফেলছে এই বাচ্চাদের ভেন্টিলেশন দেওয়ার একটা বানায় ফেলছে। জীবনে দুনিয়ার কোথাও কোনো ডাক্তার এই চিন্তাই করবে না এটা। ওইটা করতে যে যদি একটা পেশেন্টের কোনো ক্ষতি হয়, ওই ডাক্তারের কিন্তু ক্যারিয়ার শেষ। আমাদের দেশে আমাদের ডাক্তাররা এইসব রিস্ক নিয়ে নেয়। তারপরে যে একজন গাইনোকোলজিস্ট আছে, তিনি হলো ওই যে কন্ডোম দিয়ে এটা বাইরে একটা পাইপ লাগায়, ওটা হয় যে ব্লিডিং হয়, পোস্ট ডেলিভারি একটা ব্লিডিং হয়, সেটা বন্ধ করার জন্য কন্ডোম দিয়ে একটা যন্ত্র বানাইছে, যে কন্ডোমটা দিয়ে ওই যে বাইরে দিয়ে বাতাস দিয়ে ফুলায় দেয়, এন্ড দেন ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। এবং ইটস এ লাইফ সেভিং। এখন সেটা পৃথিবীর বহু দেশে ইউজ করতেছে। বাট এটা অন্য দুনিয়ার অন্য কেউ কিন্তু এগুলো চিন্তা করবে না, এগুলা করার কথা। আমরা ডাক্তাররা এগুলো করি, তারপরে ডাক্তারদের বদনাম হয়, ডাক্তাররা এত লোকের জীবন বাঁচায় তারপরেও বদনাম হয়। আচ্ছা, যাই হোক, তো একটু হালকা করলাম, ডিসকাশন করলাম, জাস্ট বিকজ যে আমাদের পড়া মোটামুটি শেষ। আজকে যেটা পড়াইতে ক্যামেরাটা একটু নিচে একটু। সো আমাদের ইন্টারপ্রিটেশনের প্রথম ইন্টারপ্রিটেশনটা হলো, প্রথম ইন্টারপ্রিটেশনের দুটো অংশ আছে। একটা অংশের মধ্যে আমরা বলবো নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড, এবং নেক্সট অংশে হলো যে আমি যে অ্যাকসেপ্ট করলাম তার মানেটা কি। এই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করার মানে হলো যে দাম কমে নাই, সো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। এরপরে লিখবো আমরা যে হুইচ মিনস দ্য স্টক প্রাইস has not reduced। আমার প্রশ্ন যেভাবে করছে সেইভাবে আমাকে উত্তরটা দিতে হবে। এখানে প্রশ্নটা ছিল যে স্টোভের প্রাইস কমেছে কিনা, তাই তো? আমরা কোশ্চেনটা আরেকবার একটু দেখে আসি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা লাস্ট সেন্টেন্সটা লিখবো হলো কোশ্চেন অনুযায়ী। মানে সেন্টেন্স লিখবো মানে কি, এটা তো রিয়েল লাইফে তো তোমার হাইপোথিসিস কি ছিল সেই অনুযায়ী তোমাকেই লিখতে হবে। আচ্ছা, এখানে বলেছে at 2% significance level does Atlas have reasons to believe that the average retail price to the customer has decreased। আমরা কি পেয়েছি? ডিক্রিজ পেয়েছি? আমরা কিন্তু ডিক্রিজ পাই নাই, তাই না? সো লাস্ট লাইনটা এটা একটু মুছে দেই, মুছে একটু জায়গা করি। লাস্ট লাইনটা লিখবো এই প্রশ্নের উপরে, at 2% level of, দেখা যাচ্ছে? ও দেখা যাচ্ছে না, আচ্ছা অফ করলে দেখা যাবে। লেভেল অফ সিগনিফিকেন্স Atlas cannot, Atlas I have no reasons to believe, have, এখানে বলেছে আমাদের কোশ্চেন ছিল যে হ্যাঁ Atlas have reasons to believe, আমরা বলবো Atlas has no reasons to believe, no reasons to believe no reasons to believe that the average retail price of the customer has decreased। Price has reduced। যদি নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যেত তাহলে আমরা বলতাম, তাহলে উল্টাটা বলতাম যে হ্যাঁ ইট হ্যাজ রিডিউসড। এই যে ওখানে যে প্রশ্ন ছিল, প্রশ্নের মধ্যে সেই লাইনে আমরা উত্তরটা লিখবো। লাস্টে ইন্টারপ্রিটেশনের বললাম যে দুইটা অংশ। প্রথম অংশে জাস্ট আমরা বলবো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড না রিজেক্টেড, এইটুকু বলবো। এইখানে যেমন নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়েছে, সো আই উইল রাইট নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। দ্বিতীয় অংশে লিখবো যে এই অ্যাকসেপ্টেড এর মানে কি। অ্যাকসেপ্টেড এর মানে হলো অ্যাকসেপ্ট যদি না হইতো তাহলে ব্যাপারটা দাঁড়াইতো যে এটা রিডিউস করছে, প্রাইস রিডিউস করেছে। যেহেতু অ্যাকসেপ্ট হয়েছে তার মানে এটা রিডিউস করে নাই, কি আছে, হয় সেম আছে অথবা বেড়ে গেছে। তো আমাদের বাড়ার দরকার নাই, রিডিউস না করাটাই আমার এখানে ফাইন্ডিং। প্রশ্ন ছিল রিডিউস করেছে কি, রিডিউস যে করে নাই এটাই ফাইন্ডিং, রিডিউস করে নাই।
সেম আছে না বেশি আছে সেটা আমার আমার প্রশ্ন না। তবে আমার কথা আছে, এটা যে কোর্সে কি করে নাই সেটা কিন্তু আমি কোনো কিছু নিশ্চিত করে বলতে পারি না। আমি শুধু বলতেছি যে আমার কাছে এনাফ এভিডেন্স নাই, আমার কাছে এনাফ রিজন নাই টু ক্লেম যে ইট হ্যাজ রিডিউসড। এটা আমি ক্লেম করতে পারতেছি না। হয়তো রিডিউস করেছে, বাট আই ডোন্ট হ্যাভ এট 2% সিগনিফিকেন্স লেভেল, আই ডোন্ট হ্যাভ এনাফ রিজনস। এই দেখো কথাটা হলো রিজনস। I don't have enough reasons to claim that it has reduced. Okay, 5% হলে আমি রিডিউস বলতে পারতাম যে it has reduced. I would have, but আমরা এখানে নিয়েছি 2%. আচ্ছা, ও 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে আজকে শেষ করি এখানে। হ্যাঁ হ্যাঁ জি খালাস। হ্যাঁ 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 আচ্ছা, সব ইয়ে হয়েছে? জি স্যার। হ্যাঁ, সবার অ্যাটেন্ডেন্স আবার দিয়েছো? ওকে জি স্যার, দ্বিতীয়বার মতো দিয়েছি। ওকে, তাহলে আজকে শেষ করি। স্যার হ্যাঁ স্যার আমাদের কোর্স স্যার আমাদের যে কোর্স আউটলাইনটা দেওয়া হয়েছিল ওখানে আপনি 3টা বইয়ের নাম বলছিলেন, আসলে কোন বই থেকে আপনি এই ম্যাথ গুলো করাচ্ছিলেন? এগুলো যদি সব বইয়ের নামটা একটু এই যে বইটা, এই বইটার থেকে। এটা আরেকটা বই আছে, আরেকটা আছে সবুজ হলুদ কালারের একই 7th এডিশন, দুইটাই 7th এডিশন। ওইটা 7th এডিশন এটা জি স্যার। সবুজ হলুদ রঙের। আপনি তো স্যার ম্যাথ করানোর আগে স্যার সব তো ছবি দিয়ে দেন স্যার কোশ্চেন গুলো, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, তো এর চেয়ে বেশি তো এবার এই প্যান্ডেমিকের জি স্যার। এর চেয়ে ডিফারেন্ট কিছু তো করা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, জি স্যার। রেকর্ডিংটা অফ করি, রেকর্ডিং অনেক ইয়ে হয়ে যায়, বড় হয়ে যায়।